আসসালামু আলাইকুম, শুভ বিকাল। টেকনিক্যাল টেক্সটাইলের 8 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, প্রোটেক্টিভ টেক্সটাইলস, যেটাকে সংক্ষেপে প্রোটেক্ট বলে। আচ্ছা, প্রোটেক্ট কি, এটা কে বলতে পারবে? যে সকল টেক্সটাইল প্রোটেক্টিভ ওয়্যার হিসেবে ইউজ করা হয়, কোনো প্রজেক্টাইল অথবা কোনো কাইনেটিক অ্যাটাক অথবা যে কোনো ধরনের অ্যাটাক থেকে বাঁচার জন্য যে ক্লোদিং গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে প্রোটেক্টিভ ক্লোদিং বা প্রোটেক্ট। আচ্ছা, দুইটা নতুন শব্দ বললাম যেগুলো আমি আগে শুনি নাই কোনোদিন। একটা হচ্ছে কাইনেটিক অ্যাটাক, একটা হচ্ছে প্রজেক্টাইল। এই দুটো একটু ব্যাখ্যা করুন। আচ্ছা, প্রজেক্টাইল যেটা সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তু যেটা অন্য যে কোনো কিছুর সাথে এয়ার অন্য যে কোনো সাথে সম্পর্কিত না। একটু সহজ করে বলুন। কোনো বাতাস, কোনো আচ্ছা, আমি বলতে মানে বাতাস ছাড়া অন্য কোনো কিছুর সাথে তার সংযোগ নাই। হয়তো কোনো সময় সে গতিবেগ প্রাপ্ত হয়েছিল, এখন সে গতিবেগের উপরে আছে এবং ডেঞ্জারাস, হিউম্যান বডির জন্য ডেঞ্জারাস। এটা হচ্ছে প্রজেক্টাইল। এক গেল এটা। আর যে কাইনেটিক ওয়েপন হচ্ছে মানে যে কোনো কিছু, এনিথিং যেটা হচ্ছে এখন গতিবেগ আছে এবং ওর মধ্যে কাইনেটিক এনার্জি আছে। আচ্ছা, ঠিক আছে, আমি খাঁটি বাংলায় বলে দিই। একটা হচ্ছে যে ওই যখন বিক্ষোভ করতেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, তারা হচ্ছে ইট পাটকেল নিয়ে তারা হচ্ছে পুলিশের উদ্দেশ্যে নিক্ষেপ করে মারতেছে। এটা প্রজেক্টাইল। এটা হচ্ছে প্রজেক্টাইল। প্রজেক্ট করা, ছুঁড়ে মারা, নিক্ষেপ করে মারা, এটা হচ্ছে প্রজেক্টাইল। আর কাইনেটিক কি? কাইনেটিক হচ্ছে যে আপনি এটা দুই রকমই হইতে পারে। ট্রেন বলতে ধরেন আপনি হচ্ছে ইয়ে করতেছেন, রাতের বেলা মোহাম্মদপুর দিয়ে যাচ্ছেন, রাতের 10টা বাজে, তখন হচ্ছে পিছন থেকে আপনার পুরনো মানুষের পুরনো বন্ধু থাকে, অনেকের পুরনো শত্রুও থাকে। পুরনো শত্রু এসে চাকু দিয়ে আপনাকে স্ট্যাব করার চেষ্টা করলো, মানে প্রচন্ড জোরে স্ট্যাব করার চেষ্টা করলো। এটা হচ্ছে কাইনেটিক। বা এটাও আবু হুরায়রা আর একটু বেটার এক্সাম্পল দিতে চাইছিল, সেটা হচ্ছে গুলি দিয়ে, তাই না? গুলিও হচ্ছে কাইনেটিক, মানে যেটা হচ্ছে প্রচন্ড গতিবেগে আপনাকে আক্রমণ করতে মানে সক্ষম, আর কি অ্যাটাক করতে সক্ষম। এটা গুলির আক্রমণ হতে পারে, ছুরির আক্রমণ হতে পারে, যে অনেক জোরে কেউ স্ট্যাব করতেছে। যেমন একটা ভিডিও আপনাদেরকে যদি দেখাই, নকল ছুরি ছিল না এটা? ব্যথা তো লাগে, ব্লাড পড়ছে। আর কোন জায়গায় না লাগুক, এইখানে আর এইখানে লাগবে, যেহেতু পুরো ফোর্সটা এখানে পড়তেছে। কেরলা একটা সমস্যা হচ্ছে, এগুলো যদি আমি সার্চ দেওয়া শুরু করি, বিজ্ঞাপন আসা শুরু করে দিবে, বলবে আপনার কি কেবলার বেস লাগবে। এই জন্য সে ইনকগনিটোতে চলে যায়। হ্যাঁ, ইনকগনিটোতে ইউজ করি। বুলেট প্রুফ লিখলাম, বুলেটের কোনো ভিডিও নেই। মানে প্রিফুলস লিখে দিছে পরে। উজি হচ্ছে এক ধরনের অটোমেটিক রাইফেল মনে হয়। ভেরি পাওয়ারফুল। ম্যাগনাম আর উজি দুইটারই পাওয়ারফুল। কে বলে? গান এনথুজিয়াস্ট না?
bullets have not gone through. Indentations are looked for. এই যে The rest must একটা কথা বললো ইনডেন্টেশন ডেন্ট, ওই যে মাঝে মাঝে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে কিছু গাড়ি দেখলে বোঝা যায় না সামনে একটু বডিটা একটু মনে হচ্ছে যে থেতলাই গেছে, একটু বাড়ি টাড়ি খাইছে, ডেন্ট পড়া। তো এখানে দেখাইলো হালকা ডেন্ট পড়ছে। এটা হচ্ছে ফোর্সটা, বেসবল ব্যাট দিয়ে যখন পিটাচ্ছিল ও তো সরে আসতেছে কারণ পেইনটা লাগতেছে, ফোর্সটা আঘাত করতেছে কিন্তু পেনেট্রেট করতেছে না, ছিদ্র করে ভেদ করতে পারবে না, আপনার বডির অর্গানের ক্ষতি হবে না, কিন্তু আপনি ফোর্সটা ঠিকই পাবেন। মানে জোরে একটা ঘুষি মারলে যেরকম ফোর্স পাওয়ার ওই ফোর্সটা আপনি পাবেন, কিন্তু আপনার বডি অর্গানগুলো কাটবে না, কিছু হবে না আর কি। they protect whoever is wearing it from entry behind the armor, behind the place where the bullets have landed. There are no indents. See how close together the shots have landed. Now the shooter continues. A 357 Magnum revolver, a very powerful handgun. এটা কিন্তু একই এরিয়ায় বারবার শুট করার চেষ্টা করতেছে, মানে এটা দেখার জন্য, এটার স্থিতিস্থাপক মানে এটার হচ্ছে এটা রেজিস্ট্যান্স দেখার জন্য। No problem with this either. No bullets have gone through, and there are no indents in the plasticine. The back lining of the vest is intact. Can this vest give protection from the most powerful handgun in the world, the 44 Magnum? We shall see. Three shots have been fired. Let's look at the plasticine again. This time there are indents. The scientists are not surprised, but the indents are well within the limit allowed. Now, a bigger but less powerful bullet. The 45 ACP, fired from the United States. এখানে সাউন্ড শোনা যাচ্ছে? Confidence is high. There are no penetrations and no indents in the plasticine. The final and smallest handgun is now used, a 38 special revolver. A surprise awaits. The camera saw it. The final bullet bounced off, and another is found on the ground. Remarkably, 2 bullets have impacted the vest and have bounced back onto the ground. Now for something much more likely to destroy the vest, a 12-gauge shotgun. The cartridge chosen is the double cartridge. In this one cartridge, there were 12 pellets, each 9mm in diameter, blasted at the vest. এবার দেখছেন এবার কিন্তু মানে ফোর্সটা আরো খুব জোরে ফিল হবে, কারণ এবার একটা কত মানে আঘাত কি করতে পারছে সিমেন্টের ব্লকের উপর। Penetrating. And And the shotgun is still well within the limit allowed. A bruising maybe, but a life is saved. The indents must not be deeper than 44mm for the USA, or not deeper than 25mm for the UK. This indent is 18mm. The vest is now examined. The outer cover is removed. The lining is cut away and the inner armor material is exposed. And here we see bullet debris on the surface on the front layer of armor material. আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝেছে, আপনারা হয়তো অনেকে মিস করতে পারেন। যখন হ্যান্ডগানগুলো দিয়ে শট করা হচ্ছিল, প্রত্যেকটা হ্যান্ডগান দিয়ে তিনটা করে বুলেট ফায়ার করা হয়েছে। টোটাল 12টা বুলেট ফায়ার করা হয়েছে। এরপর একটা শটগান ফায়ার করার পরই ওই যে ওটা ড্যামেজ হয়েছে, খুলছে। তো অন্য যে ফায়ারগুলো বুলেটগুলো ফায়ার করা হয়েছিল এগুলো কিন্তু ভিতরে স্টোর হয়ে গেছে। আর লাস্টে সবচেয়ে ছোট হ্যান্ডগান যেটা সেটা দিয়ে ফায়ার করছে, ওটা কিন্তু বাউন্স করে ফেরত মাটিতে পড়ে গেছিল। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ 12টা গুলির ভিতর বাকিগুলো কিন্তু ভিতরে
সব ওই ভেস্টের ভিতরে গিয়ে জমা হয়েছিল, আর অন্য দুইটা বাউন্স হয়ে বাইরে পড়ছে। Layers of armor material are peeled away one by one, revealing more debris on each layer. The bullets have been flattened. Some are broken into pieces. Stress marks in the armor material are seen. The dealers have been centered in the place where the double and rubber pellets landed. লাস্টের থেকে উজি ছিল নাকি? শর্টকাট থেকে উজি ছিল? উজি কি হ্যান্ডগান না শর্টগান? উজি হ্যান্ডগান। আমি আরো ভিডিওটা দেখতেছি উজি কখন আসবে ওই আশায়। উজি একেবারে শুরুটা আচ্ছা আচ্ছা, না আমি তাহলে আমি ভাবতাম ওইটা অটোমেটিক দেখালে যে এখন আমার এখানে সার্চ দিলাম, এবার আমার এটা কি বলে অ্যালগরিদম পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু স্যার যে কোরআন ঢাকা বন্ধ কিন্তু আছে। আচ্ছা, তো এবার একটু বলেন যে আপনাদের কি মনে হলো যে যতটুকু দেখলাম প্রোডাক্টিভ টেক্সটাইল কি এতটুকু দিয়ে সীমাবদ্ধ? আর কি কি হইতে পারে? হুরাইরা কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে এবং সেই এক্সাম্পলের মানে ডেফিনেশন দিছে। সেই ডেফিনেশনের ভিত্তিতে আমি হচ্ছে এক্সাম্পলগুলো দেখাই দিলাম যে প্রজেক্টাইল অ্যাটাক থেকে আপনাকে সুরক্ষা দিবে, আবার হচ্ছে কাইনেটিক অ্যাটাক থেকেও আপনাকে সুরক্ষা দিবে। তো এই দুটো ছাড়া আর কি কি হতে পারে প্রোডাক্টিভ টেক্সটাইল? প্রোডাক্টিভ আছে আগুন থেকে প্রতিরোধ। আচ্ছা, ফ্লেম রিটার্ডেন্ট হতে পারে। আর কিছু হতে পারে? অনেক কিছু হতে পারে, বেশি কিছু হইতেছে। হ্যাঁ, কি কি হতে পারে? আচ্ছা, এগুলো আমার কাছে তো কালি নাই, তাও লিখি। রেডিয়েশন, ওয়াটারপ্রুফ, কেমিক্যাল প্রোটেক্টিভ, লেখা কি দেখা যায়? হ্যাঁ, কেমিক্যাল হিট, ফোনে ক্লিয়ার না। তারপর ফ্রিকশন, এটা আছে ফ্রিকশন আছে, ডাস্ট প্রোটেক্টিভ আছে। ডাস্ট প্রোটেক্টিভ কে যদি আমরা প্রোডাক্টে খেলা শুরু করি, ওটার ভ্যালু আর যাবে। যে ইভেন্টিং বুলেট প্রুফ কে আমি প্রোডাক্ট বলতেছি, ডাস্ট প্রোটেক্টিভ কে আমি প্রোডাক্ট বলতেছি। ব্যাকটেরিয়া, হ্যাঁ ওটা না, ওটা আবার মেডিকেল টেক্সটাইলে চলে যাবে। মেডিকেল ভিডিও দেখতে কি ভালো লাগতেছে নাকি মানে এমনি ম্যাটেরিয়াল গুলো ভালো লাগে, যে বর্ণনা গুলো? হ্যাঁ, ফিল্ম রিটার্ডেন্ট সুট দেখাই আপনাদেরকে। আরেকটা আছে ইলেকট্রিক্যাল প্রোটেকশন লাগে না? হ্যাঁ হ্যাঁ, এটা আছে। ইয়ে থেকে জলদি আমরা পাওয়া এটা হচ্ছে বিজ্ঞাপন হিসেবে দেখাইছে, এটা অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনের কোনো
করে দিচ্ছে যে শরীরে আগুন লাগিয়ে দিল ওইরকম তার 5 সেকেন্ড আগুনে থাকবে না কেউ যে 5 সেকেন্ডের জন্য Fabrics are tested. The Serial studies quality require flame-resistant fabrics to be tested to verify that they will consistently and effectively perform their primary job of either self-adhesive protecting necessary through TS, a strip of requirements. সব এনিমেশন এটা Requirements. It is not ডেমনস্ট্রেশন ওটা এনিমেশন ডেমনস্ট্রেশন দরকার স্যার ফায়ার সার্ভিসের যে পোশাক পরায় ওদের বিভিন্ন নাগরিক আছে Let's do a little test. Distinguish good from bad with the lighter. Clean Republic battery. শর্ট ভিডিওটা সব বোঝা যাবে না আপনাদের তো ডেমনস্ট্রেশনই দরকার এখন আর বর্ণনা তো আমরা থিওরিটিক্যাল করব This is after the আচ্ছা that's the ফিল্ম গেম একটা কথা বলছি almost you play after the end after the time. So this called quick resistance. No. To show the importance of wearing একটা flame-resistant জিনিস ফ্লেম কিন্তু যেমন আপনারা ওয়াটারপ্রুফ ফেব্রিক তো শুনছেন বা রেইনকোটের ফেব্রিক যেগুলো ওটাকে কিন্তু প্রুফ বলে বুলেট প্রুফ ওয়াটারপ্রুফ আর ফ্লেম কিন্তু প্রুফ বলতেছে না রিটার্ডেন্ট বলতেছে flame. After the flame stops, এখানে কিন্তু একটা বড় পার্থক্য আছে প্রুফ ভার্সেস রিটার্ডেন্ট it's very little charring and the shrinkage because of severe engineering. Meanwhile, notice how the non-flying solid continues to burn, melt, and injure for over 10 minutes. In order to not damage humanity, we had to place an airman coverall underneath the non-flying garments. Registered second and third degree burns in the gungarment ensemble are shown in this man's body. The calculated second and third degree body burns were predicted at 20 period resulting. They're typically demonstrated to anyone who's by almost every sensor on hand. The before and after pictures clearly demonstrate to anyone who still believes it is deceptive there's workers that may be exposed to flash fire in non-uniform garments, just how fatal a decision can be to wear. আরেকটা জিনিস Just লাস্টের how দিকে fatal খেয়াল a করুন decision can be to wear. In non-uniform garments, just how fatal a decision. আচ্ছা একটু কালচে দেখা যাচ্ছে না মানে এটা কি আমি বলার পর মনে হচ্ছে নাকি এমনিতে আপনারা দেখতেছেন একটা ব্ল্যাকিশ এটাকে বলা হচ্ছে চার ফরমেশন CHAR চার ফরমেশন এই চার এটাকে বলা হচ্ছে ওই যে কালি পড়া বা এই যে কয়লা যে মানে কার্বন ফরমেশন উপরে একটা কার্বনের প্রলেপ পড়া এটাকে চার ফরমেশন বলে এই কার্বনের প্রলেপ যদি কোনো জায়গায় পড়ে যেমন আপনারা ফিজিক্সে পড়ছেন ক্লাস 8 এর পরে 8 থেকে 10 এর ভেতরে ফিজিক্সে পড়ছেন যে কি জন্য পুরাতন পাতিলে রান্না করতে বেশি সময় লাগে এটা পড়ছেন কি না ওটা কি জন্য বেশি সময় লাগে বলতে পারবেন কালির স্তর তো এবার আমাকে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করেন যে কালির স্তর পড়ার কারণে কি জন্য রান্না হইতে বেশি সময় লাগে কার্বনের কন্ডাক্টিভিটি কম কার্বন ঠিক আছে কন্ডাক্টিভিটি কি জন্য কম এটা হচ্ছে আপনাদের সিনিয়র ব্যাচের একজন খুব সুন্দর আনসার দিছিল এবং সেই আনসারটাই আপনাদেরকে বলবো অ্যাটম ফরমেশনে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো তো হচ্ছে জোড়া এখানে আছে কি বলে লাস্ট অরবিটে কার্বনের লাস্ট অরবিটে ইলেকট্রন ফরমেশন যেটা আছে ওটা তো মানে চারটা সম্পর্ক রয়েছে হ্যাঁ চারটা জায়গা ওটা তো হচ্ছে কন্ডাক্টিভিটি কম হিট কন্ডাকশনের যে ইয়াটা আছে ওটা আপনি ক্যাপাসিটি কম আপনি ব্যাখ্যা সুন্দর দিচ্ছেন মানে যে কার্বনের লাস্ট কক্ষপথে চারটা ইলেকট্রন মানে চারটা ফাঁকা জায়গা আছে এই জন্য কন্ডাক্টিভিটি কম এইটা ভালো জিনিস বলছেন কিন্তু কন্ডাক্টিভিটির সাথে সম্পর্কটা নাই কার্বন
উনি যে বললো না 4টা ফাঁকা জায়গা আছে, যখন একটা কয়লা মানে একটা হচ্ছে কালি পড়া হাঁড়িতে আমি ভাত রান্না করবো, সেখানে নিচে কার্বনের আস্তরণ পড়ে ওইটা কালো হয়ে গেছে না, ওখানে যখন আপনি দিচ্ছেন আগুন জ্বালাচ্ছেন, আগুন জ্বালালে কি লাগে? 3টা জিনিস লাগে। তার ভিতরে একটা হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনটা যখন ওখানে যাচ্ছে গেলে কি তৈরি করতেছে? কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। কার্বন ডাই অক্সাইড কি মানে আগুন জ্বালাইতে সাহায্য করে না নিভাইতে সাহায্য করে? তা আপনি খুব ডিপে চলে গেছেন যে কার্বন ইলেকট্রনের কক্ষপথ ওখানে চলে গেছেন, কিন্তু এক্সপ্লেনেশনটা ঠিক আছে, হইতে পারে কার্বনের কন্ডাক্টিভিটি কম, এটাও ঠিক আছে। কার্বন হচ্ছে ওই যে তাপ পরিবাহী, অপরিবাহী আর একটা কুপরিবাহী। কার্বন সম্ভবত আমি যত জানি কুপরিবাহী। হ্যাঁ, কিন্তু কন্ডাক্টিভিটি আছে, এমন না যে নাই। আর ওটারও পার্টিকুলার মেইন কারণটা হচ্ছে যে রান্না হতে বেশি সময় লাগতেছে কেন? কার্বন ডাই অক্সাইড ফর্মেশনের কারণে। তো আপনাদের প্রোডাক্টে যদি কার্বন ফর্মেশন, আমাদের এই কাপড়ে যদি কার্বন ফর্মেশন করে দিতে পারি আমরা, 4 ফর্মেশন, একটা ছাইয়ের প্রলেপ, ছাইয়ের আস্তরণ যদি তৈরি করে দিতে পারি, ওটা আগুনকে নিরোধন করবে। ফ্লেম রিটার্ডেন্ট মানে হচ্ছে অগ্নি নিরোধক, ফ্লেম প্রুফ হচ্ছে মানে কি বলে অগ্নি প্রতিরোধী। অগ্নি প্রতিরোধী বলতে কিন্তু কোনো জিনিস এখনো পর্যন্ত এখানে দেখা যায় না। এনাফ হিটে, এনাফ টেম্পারেচারে এটাও কিন্তু কি গলে যাবে, পুড়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? এবার আমি 4 ফরমেশনের যে জিনিসটা বললাম, এটা আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। এই যে আমার এটা হচ্ছে আমার থিসিসের কাজ। আমার থিসিসে আমি হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট করার চেষ্টা করছি আমার ফ্যাব্রিকটাকে, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ বিদ্যুৎ পরিবাহী করার চেষ্টা করছি, অ্যান্টি ব্যাকটেরিয়া রোধী করার চেষ্টা করছি, তারপরে অগ্নি নিরোধক করার চেষ্টা করছি ফ্লেম রিটার্ডেন্ট। এই যে স্যাম্পল 3 আর স্যাম্পল 4, আচ্ছা সবগুলোই দেখাই। স্যাম্পল 1 আর স্যাম্পল 2, স্যাম্পল 0টাই কোনো কেমিক্যাল ট্রিটমেন্টই করা হয় নাই। স্যাম্পল 1 এ পলিঅ্যানিলিন দিয়ে ট্রিট করা হয়েছে, এটা হচ্ছে বানাইছে বিদ্যুৎ পরিবাহী বানাইছে ফ্যাব্রিকটাকে। তারপরে সিলভার ন্যানো পার্টিকেল দিয়ে ট্রিট করছি স্যাম্পল 2 কে পলিঅ্যানিলিন দিয়ে করার পর। তো ওখানে হচ্ছে এই দুইটা করার পরে বিদ্যুৎ পরিবাহিতা আরো বাড়ছে, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভিটি বাড়ছে। স্যাম্পল 3 নাম্বার ফিশ স্কেল প্রোটিন দিয়ে ট্রিট করছি। এগুলোর সাথে ফিশ স্কেল প্রোটিন দিয়ে ট্রিটমেন্ট করার পর কিন্তু ওই এটা ফ্লেম রিটার্ডেন্ট প্রপার্টিটা একটু গেইন হয়েছে, এখানে কিন্তু একটু ছাই ফরমেশন হয়েছে। মানে এই যে 3টা ছবি দেখতেছেন, এই ছবিগুলো কিন্তু একদম মানে কি বলবো, এগুলো একদম বাতাসের মতো হয়ে গেছিল। আমি টাচ দেওয়ার সাথে সাথে এটা গুড়ি গুড়ি হয়ে ঝরে পড়ছে এই 3টা ফ্যাব্রিক। হ্যাঁ, মানে একদম মানে কি বলবো ছাই হয়ে গেছে এগুলো। এগুলো আমি হাত দেওয়ার ছাই ওয়ার্ডটা আসলে এখানে ইউজ করা যাবে না, মানে এগুলো খেয়ে ফেলছে আগুন, ওই সেলুলোজকে খেয়ে ফেলছে, কটন ফ্যাব্রিকের সেলুলোজকে খেয়েই ফেলছে পুরোটা এই 3 স্যাম্পলে। আর এই যে S3 তে যাওয়ার পর এটা কিন্তু ফ্যাব্রিকের যে আকৃতিটা, সেই আকৃতিটা ধরে রাখছিল অ্যাকচুয়াল আকৃতি থেকে। মানে শেপ তো অবশ্যই নষ্ট হয়েছে, কিন্তু এটা কাপড়ই ছিল দিন শেষে, মানে এটা ছাই হয়ে যায় নাই, হাত দিয়ে ধরার পরই মানে হাতের ভিতর মিশে যায় নাই। কথাটা বুঝতে পারছেন কি বলতেছি? আর যেটা স্যাম্পল 4, এটাতে আবার আমি ফিশ স্কেল প্রোটিনের সাথে আরো ফসফরিক অ্যাসিড দিছি, মানে ফসফরাস দিছি। ফসফরাসের ফলে অগ্নি নিরোধন আরো বাড়ছে, বাড়ার পরে এটা কিন্তু ফ্যাব্রিকই ছিল, এবং এটা আমি অনেকদিন রাখছিলাম আমার থিসিসের ডিফেন্সের জন্য, প্রেজেন্টেশনের জন্য। তো এই হচ্ছে ফ্লেম রিটার্ডেন্টের মেকানিজম, যে আপনারা যখন যদি আপনারা এরকম কিছু করেন, এরকম তৈরি করেন, আপনারা যদি কার্বনের আস্তরণ ফেলে দিতে পারেন আপনাদের ওই স্যাম্পল ফ্যাব্রিকের উপর, তাহলে ওটা কি হবে? কি হবে? ওটা ফ্লেম রিটার্ডেন্ট হবে, অগ্নি নিরোধক হবে, মানে আগুনটা ওখানে থামাই দিবে, আগুনটা মানে ভেতরে আসতে পারবে না। আর এই যে বিদ্যুৎ পরিবাহী হয়েছিল, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে প্রথম 2টা স্যাম্পলে আলো অনেক উজ্জ্বল ভাবে জ্বলতেছে। এই যে এখানে ফ্যাব্রিক কানেক্ট করা, কিন্তু স্যাম্পল 3 আর 4 মানে বিদ্যুৎটাও পরিবহন হচ্ছে, কিন্তু এটা কমে গেছে, উজ্জ্বলতা কমে গেছে, কারণ তখন অন্যান্য ট্রিটমেন্টও করছি আমি। আর আরেকটা হচ্ছে যে জীবাণুরোধী যে টেস্টটা, এটা কিভাবে করা হয়েছে? এটা হচ্ছে ফ্যাব্রিকের উপর জীবাণু চাষ করা হয়। এই 5টা স্যাম্পলের উপরে জীবাণু চাষ করা হয়েছে, 5টা স্যাম্পলের উপর জীবাণু চাষ করা হয়েছে। স্যাম্পল 3 আর স্যাম্পল 4 এ গিয়ে জীবাণু বাঁচে না, জীবাণু সব মরে গেছে। স্যাম্পল 1 আর স্যাম্পল 2 তে কিন্তু এই যে এগুলা
যে একটা মানে মাখানো মাখানো একটা ভাব দেখা যাচ্ছে না? ও আপনারা মনে হয় ডাবল দেখতেছেন এই জিনিসটা না? আচ্ছা তাহলে এটা এখানে শেষ করি, চ্যাপ্টারে ফেরত আসেন। তাহলে প্রোডাক্টিভ টেক্সটাইল কি এটা একটু বাংলায় বলেন আলামিন। আলামিন বাইরে গেছে না আর আসেন, আচ্ছা আপনি বলেন সংজ্ঞাটা বাংলায় পড়েন বা মানে ট্রান্সলেট করেন। সমস্যা হবে? তাহলে মেহেদি একটু রিডিং পড়েন। সবারই প্রবলেম হবে, ইউসুফ রিডিং পড়েন। Protective clothing can be defined as the textile structure that protect the human body from an external threat such as bullets, chemical fire. Cold clothing includes clothing covering at least 30% of the body that is used for military, sports and industry applications. তাহলে প্রোডাক্টিভ ক্লোদিং হুরাইরা তো আরেকটু কমপ্লেক্স করে সংজ্ঞা বলছে, ওটা খাতায় লিখলে অবশ্যই মার্ক পাবেন। তো বাকিদের উদ্দেশ্যে বলতেছি মানে আরেকটু সিম্পলিফাই যদি করি ডেফিনেশনটা, যে প্রোডাক্টিভ ক্লোদিং হচ্ছে ওই ক্লোদিংগুলো যেগুলো আমাকে কি কি থেকে প্রোটেকশন দিচ্ছে। এক্সটার্নাল থ্রেট হইতে পারে এটা কোল্ড ওয়েদার, হইতে পারে বুলেট, হইতে পারে কেমিক্যাল ফায়ার, আর কি কি হতে পারে? আচ্ছা ফায়ার কথা বলতেছে না, Chemical fire. রেডিয়েশন যেমন তখন বলছিলেন রেডিয়েশন স্কুল এখানে লিখছি। তো এগুলাই আর কোথায় কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ কোথায় কোথায় ব্যবহার করা হয়? মিলিটারি স্পোর্টসে। আপনারা আচ্ছা স্পোর্টসে কোন জায়গায় ব্যবহার করা হয় প্রোটেক্টিভ ক্লোদিং? সুইমিং এ প্রোটেক্টিভ ক্লোদিং ব্যবহার করা হয়? আমি চিন্তা করেন ক্রিকেটে তো পুরাটাই প্রোটেক্টিভ ক্লোদিং দিয়েই করতেছে ব্যাটসম্যান। আচ্ছা অলিম্পিকে স্পোর্টস আছে এরকম কয়েকটা স্পোর্টসের নাম বলেন যে প্রোটেক্টিভ ক্লোদিং ইউজ করতেছে। আচ্ছা অলিম্পিক আর্চারি না, ও কি প্রোটেক্টিভ ক্লোদিং কিসের থেকে প্রোটেকশনের জন্য ইউজ করতেছে? ওর শরীরে তো তীর কেউ মারতেছে না। আচ্ছা না আমিও যেটা জানতে চাচ্ছিলাম ওইটা অলিম্পিকের না, রেস কার যারা হচ্ছে 300 কিলোমিটার পার আওয়ারে রেস কার ড্রাইভ করে, এই ন্যাসকার কম্পিটিশনটার নাম শুনছেন? NASCAR, ওই ন্যাসকার আমেরিকান ইন্টারন্যাশনাল যে কার রেসিং কম্পিটিশন যেটা, ওইটাতে কিন্তু অনেক অনেক উদাহরণ আছে ভয়ঙ্কর দুর্ঘটনা হয় যে গাড়ি ওখানে এরকম এক বড় অ্যাক্সিডেন্ট যখন হয় গাড়ি ওলট পালট খেয়ে গাড়িতে আগুন ধরে যায়, ওই ভিতরে ড্রাইভার জ্বলন্ত মারা যায় ওখানে। এই তারা হচ্ছে যেই ইয়েটা ইউজ করে, যেই তাদের যে স্যুটটা ইউজ করে আর কি ড্রাইভারের স্যুটটা, ওইটা মানে এক্সট্রিম লেভেলের হিট ইয়ে করতে পারে, হিট করানো মানে হিটটা রেজিস্ট বা হিট রিটার্ডেড স্যুট হয় ওই স্যুটগুলো, যে অন্তত 20-25 সেকেন্ড যাতে ওকে 20-25 সেকেন্ডের ভিতর তো ইয়ে চলে আসে যে ফায়ার কি বলে রেস্কিউ টিম চলে আসে। তো ওই জায়গাতে ইউজ করা হয় স্পোর্টস ইন্ডাস্ট্রিতে। আচ্ছা সংজ্ঞাটা এটা এখান থেকে দেখে নেবেন, এখানে যে কি কি ফাইবার ইউজ করা হয় এখানে বলছে কার্বন, গ্লাস, অ্যারামিড, PBI। আর এখানে হচ্ছে যে দেখেন ভিতরে কি কি পাত ইউজ করা হয়, কি কি শীট ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম শীট, স্টিলের শীট, আর মেটাল তো এই যে অ্যালুমিনিয়াম আর স্টিল এগুলাই বিভিন্ন শীট ইউজ করা হয় ওটা আরো রিইনফোর্স করার জন্য। দেখলেন না যে কেভলার, আর এখানে একটা জিনিস মেনশন করা নাই, এখানে অ্যারামিড বলছে। অ্যারামিডের ভিতর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কেভলার, নামগুলো মনে রাখেন, আর একটা হচ্ছে নোমেক্স। নামগুলো কি শুনছেন? কেভলার আর নোমেক্স এগুলো হচ্ছে হাই পারফরম্যান্স ফাইবার বলে, এগুলোকে হাই পারফরম্যান্স ফাইবার। এগুলা হচ্ছে অ্যারামিড যৌগের মানে অ্যারামিড যে ইয়েটা জৈব যৌগ আছে, ওই অ্যারামিড যৌগ থেকে এই ফাইবারগুলো তৈরি করা হয়। প্রচন্ড দামি, কিন্তু এগুলো হচ্ছে স্টিলের চেয়ে 6 গুণ পাতলা। মানে
ওই সিমিলার ফাইবার, কেভলার ফাইবারের ওজন হবে 1 কেজি। ওই সিমিলার ওটা হচ্ছে আমাদের কিন্তু স্টিলের যদি সিমিলার ওই কোয়ান্টিটিটা হইতো ওইটার ওজন কতটুকু হইতো? 6 কেজি হইতো। মানে ওই দেখলেন না যে যেটা বুলেট প্রুফ ভেস্টের পাতগুলো যখন কাটলো ওটা কিন্তু অনেক পাতলা হয়, না হয় ওটা কিন্তু আপনি পরে থাকতে পারবেন না। আমি কি বলতেছি বুঝতে পারছেন? এটা কেভলার গুলা হচ্ছে স্টিলের চেয়ে 6 গুণ বেশি পাতলা হয়, আর এগুলা এরকম প্রোটেক্টিভ টেক্সটাইলে ইউজ করার জন্য অনেক মানে প্রমিনেন্ট একটা চয়েস, এক্সিলেন্ট একটা চয়েস। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই জন্য এখন টেক্সটাইলে কিন্তু সামনে কম্পোজিটের ব্যবহার বা কম্পোজিট রিলেটেড স্টাডি, ম্যাটেরিয়াল সায়েন্স, এগুলোর অনেক অ্যাপ্লিকেশন বাড়তেছে সামনে। যেমন আরেকটা এক্সাম্পল যদি দিই কম্পোজিটের, এই কম্পোজিটগুলো আপনার অ্যাকচুয়াল যে এগুলো কিন্তু কম্পোজিট, এখন তো বুঝতে পারতেছেন কম্পোজিটের দিকে আমি কনভারসেশনটা নিয়ে যাচ্ছি টপিক থেকে একটু বাইরে। এই কম্পোজিটগুলো কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে? এই কম্পোজিটগুলো যেটা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে কিন্তু এটা পাতলা হবে অনেক। বিমান তৈরিতে কম্পোজিট ব্যবহার করা হয়, যে বিমান যেটা উড্ডয়নে সাহায্য করবে কিন্তু ওটা রিইনফোর্স করতে পারবে, ওটা হচ্ছে বাতাসের প্রবল যে ভেলোসিটিটা, ঘর্ষণটা, ফ্রিকশনটা এটা সামলাইতে পারবে। আবার স্পিড বোটেও ইউজ করা হয়, যেগুলো খুব দ্রুত যাইতে হবে, কি মানে দ্রুত যাওয়ার জন্য ওটা কি বাতাসের ঘর্ষণটাকে সামলাইতে হবে। আবার ওইটার স্পিডও অনেক, মানে ওটা পাতলা হলে তো স্পিড সহজে বাড়াতে পারবে, তাই না? ওটার ওজন বেশি হলে কি স্পিড অত দ্রুত বাড়তে পারবে? কথাটা কি বুঝতেছেন সবাই? বুঝতেছেন? তো ফ্লেম রিটার্ডেন্ট টেক্সটাইল এগুলো একটু ইন ডিটেইল পড়ে নিয়ে, ডেফিনিশনটা ইম্পর্টেন্ট। আর এই যে ফ্লেম রিটার্ডেন্ট স্যুট কিভাবে হচ্ছে সেফটি দেয় একটা ফায়ারম্যানকে, firefighters are exposed to a significant amount of thermal energy in a fire hazard which may transfer through firefighters clothing toward their body. এলাকা বুঝছেন? কোনো কোশ্চেন আছে? মানে ফায়ারফাইটারদেরকে অনেক বেশি তাপীয় শক্তি মোকাবেলা করে কাজ করতে হয় বা তাপের ভিতরে তাদেরকে থাকতে হয়, যেই তাপটা তাদের নরমাল, যেটা হচ্ছে নন থার্মাল ক্লোদিংকে পেনের পুরাই জ্বালাই সে তার স্কিন পর্যন্ত চলে যাবে আগুন, তাই না? মানে আমরা এখন যারা পরে আছি আমরা সবাই নন থার্মাল ক্লোদিং পরে আছি। কেউ কি আমরা থার্মাল ক্লোদিং পরে আছি? কেউ পরে নাই। This thermal energy transfer depends upon fabric property and clothing structure. তাইলে এই যে এই থার্মাল এনার্জি ট্রান্সফার যেটা, এটা ডিপেন্ড করতেছে ফ্যাব্রিকের প্রপার্টি আর ক্লোদিং এর স্ট্রাকচারের উপর। ফ্যাব্রিকটা কোন দিয়ে তৈরি, কোন ফাইবার দিয়ে তৈরি? ফ্যাব্রিকটা কি এমন ফাইবার দিয়ে তৈরি যেটা হচ্ছে অগ্নিগ্রাহী, মানে অগ্নিকে অ্যাকসেপ্ট করে, নাকি ফাইবারটা এমন একটা মানে ক্লথটা এমন একটা ফাইবার দিয়ে তৈরি যেটা হচ্ছে অগ্নি নিরোধক, ফ্লেমকে রিপেল করে? এটার উপর ডিপেন্ড করতেছে। The thermal energy transmitted may cause burn on human, in this case firefighter's skin. তো যদি ওটা মানে ফ্লেম রিটার্ডেন্ট কোনো না হয়, ফাইবার না হয়, তাহলে সেই ক্ষেত্রে আগুনটা বা হিটটা আমাদের ফায়ারফাইটারের স্কিন পর্যন্ত পৌঁছায় যাবে। আচ্ছা, এবার কিছু এক্সাম্পল। একটা হচ্ছে হাই টেম্পারেচার প্রোটেক্টিভ টেক্সটাইল বা থার্মাল প্রোটেক্টিভ টেক্সটাইল। This type of protective textile product is also used at a temperature of about 200 degrees Celsius. 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ফ্যাব্রিকটা কি করতে পারে? সেফটি দিতে পারে। সময় আছে বলতে? হ্যাঁ, না সারাদিন না, এটা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। কত স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1.5 থেকে 2 মিনিট ধরা হয়, যে একটা ফ্যাব্রিক যদি আমাকে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত সেফটি দিতে পারে। কারণ ওরা যখন যায় ওদের মূল অ্যাপ্লিকেশন কোন জায়গায় থাকে? একটা বার্নিং বিল্ডিং, একটা কোলাপসিং বিল্ডিং, ওই জায়গায় ওরা গিয়ে কাউকে রেস্কিউ করে চলে আসবে। তো ওইরকম একটা মিনিমাম টাইম 1.5 থেকে 2 মিনিট, মানে 90 সেকেন্ড, 90 থেকে 120 সেকেন্ড স্ট্যান্ডার্ড টাইম। এই আপনার ধরেন আপনারা রিসার্চার বা আপনারা এই নিয়ে কাজ করতেছেন জার্মানিতে বা চায়নাতে কোন একটা ইন্ডাস্ট্রি হয়, তো ওখানে আপনার তৈরি করা প্রোডাক্টটা বা আপনার ডিজাইন করা প্রোডাক্টটা যদি এরকম 90 থেকে 120 সেকেন্ড থ্রেশহোল্ডে সার্ভিস দিতে পারে, সাপোর্ট দিতে পারে, তাহলে আপনার এই আইটেমটা সাকসেসফুল বা আপনার এই টেস্টটা সাকসিড পাবে। ওকে, leaving the properties unchanged, here are a few things to consider when choosing a high temperature fiber for a specific application. তাহলে এই রকম আইটেম হাই টেম্পারেচার প্রোটেক্টিভ টেক্সটাইলের জন্য আমি যে ফাইবারটা চুজ করব, সেটা চুজ করার আগে আমাকে কি কি জিনিস ভাবতে হবে? টাইপ এন্ড নেচার অফ অ্যাপ্লিকেশন।
যে এটা আসলে কতটুকু মানে আমি যে র মেটেরিয়ালটা চুজ করব আমার কি 30 সেকেন্ড সেফটি এনশিওর করলে হচ্ছে নাকি আমার 2 মিনিট সেফটি এনশিওর করা লাগবে, এইটার উপর বেস করে আমার র মেটেরিয়াল সিলেকশন ডিফার করবে, প্রাইসও ডিফার করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে টেম্পারেচার রেঞ্জ এন্ড হিট জেনারেশন, যে আমার এটা কি প্রাইমারি লেভেলের টেম্পারেচার থেকে সেফটি দিবে নাকি আমার এটা হেভি লেভেলের টেম্পারেচার থেকে আমার সেফটি এনশিওর করবে। সচরাচর যে ঘরের গৃহস্থালির যে আগুনগুলো হয়, আগুনেরও পার্থক্য আছে কিন্তু। কয়েকদিন আগে সীতাকুণ্ডে যে বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো, সীতাকুণ্ডে কি ডিপো যেন এটা, আচ্ছা যাই হোক, আপনারা তো সবাই চিনতে পারছেন আমি কোন ইনসিডেন্টের কথা বলতেছি। 7 জন মারা গেছিল না নাকি? ফ্যাক্টরি না, ওটা হচ্ছে কন্টেইনার, আর ওখানের আগুনটা কিন্তু এই যে এখানে যেটা বলতেছে টেম্পারেচার রেঞ্জ এন্ড হিট জেনারেশন, ওখানকার আগুনটা কিন্তু আমাদের গৃহস্থালির আগুন বা নরমাল যে বিল্ডিং এ আগুন লাগে সেই আগুন না। ওইখানকার আগুনটা ছিল কেমিক্যাল ফায়ার, এবং এই জন্য ওই কেমিক্যাল ফায়ারটা করার জন্য, থামানোর জন্য যখন পানি দিছিল, পানি না কি একটা দিয়ে যেন আরো বেড়ে গেছিল, খুবই পানি দেওয়ার কারণে বেড়ে গেছিল, পারক্সাইডের আগুন, ওটা পানি দেওয়ার কারণে আরো বেড়ে গেছিল। ওটা কোন ডিপো ছিল জানো? ওটা একটা কেমিক্যালের ডিপো ছিল, সীতাকুণ্ডে। ওটা সম্পূর্ণটাই ছিল পারক্সাইড। এখানে পানি দেওয়ার কারণে এই যে এই জিনিসগুলো মানে পারক্সাইডে নরমালি পানি ঢাললে এমনিতে আগুন লাগে, আরো বাড়ে। নরমালি পানি ঢালবেন, ওটার ভিতরে এমনি পারক্সাইড, ওটার ভিতরে পানি ঢালছেন একে একে আগুন ধরে যাবে। তো ওইটা প্রতিরোধের জন্য কি করতে হতো? কার্বন ডাই অক্সাইড ফোম আর হচ্ছে পাউডার কিসের পাউডার? ওই ফায়ার ফাইটিংয়ের যে ফায়ার পাউডার আছে, এবিসি পাউডার আছে না একটা, ওই যে ইয়াতে থাকে। এবিসি পাউডার বলতে ওটার নির্দিষ্ট কোনো কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল স্ট্রাকচার আছে, হয় ওটা কার্বন ডাই অক্সাইড জেনারেট করবে বা ওইরকম নরমাল একটা থিওরি মেনে তো চলে। আগুন থামানোর জন্য আগুনের একটা চক্র আছে, ত্রিভুজ, ওই ত্রিভুজটা ভাঙতে হয়। আগুনের জন্য 3টা জিনিস লাগে, অক্সিজেন লাগে, জ্বালানি লাগে আর হিট লাগে। তো এই 3টা জিনিসের এই চক্রটা যদি ভেঙে দেওয়া যায় এটাকে ফ্লেম সাইকেল বলে। সাইকেলের একটা জিনিস, আপনি যদি অক্সিজেনকে ডিস্টেন্ট করে দিতে পারেন বা ওই জায়গায় অক্সিজেন এই কার্বন ডাই অক্সাইড দিয়ে, ওই জন্য ওই যে ফ্লেম রিটার্ডেন্ট যে আছে, আমাদের যে ফ্লেম রিটার্ডেন্ট ক্যানগুলো আছে না সবার ইন্ডাস্ট্রিতে বা বাসা বাড়িতে বড় ফ্যাক্টরিতে, ওইটা কি, ওটা মূলত কার্বন ডাই অক্সাইড। ওইটা স্প্রে করার মাধ্যমে ওই জায়গা থেকে অক্সিজেন সরাই ফেলা হয়, তখন ওই সাইকেলটা ভেঙে যায়। আগুনের সাইকেলটা ভেঙে গেলে আগুনটা ওখানে আর ছড়াতে পারবে না। তো এটাই আর কি। তাহলে আপনি কোন জায়গায় ইউজ করতেছেন? এরকম কেমিক্যাল ফায়ারে তো আপনার নরমাল স্যুট সাপোর্ট দিবে না। আচ্ছা, কি কি ফাইবার ইউজ করা হয় এখানে আরো ইন ডিটেইল কয়েকটা নাম আছে। যে মেটা, এই যে অ্যারামিডেরই 2টা প্রকার, মেটা অ্যারামিড যেটা নোমেক্স আর প্যারা অ্যারামিড। এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার ডিফারেন্ট হওয়ার কারণে নাম ডিফারেন্ট হয়ে গেছে, নোমেক্স আর কেভলার। সাথে হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, প্যান, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল অথবা কার্বন, সাথে গ্লাস আছে, মেলামাইন আছে, পিবিআই, এটা হচ্ছে পলিবেনজিমাইডাজোল, পিবিআই। আর তারপর ফেনোলিক, এগুলো সবই হচ্ছে জৈব যৌগ। এগুলো সবই তো এসে ইউজ করে এবিসি তে, সবগুলো একসাথে থাকে, অল্প মানে রেশিও এটা গ্লাস থাকে এবং থাকে পলিক্রাইলেট, পলিমাইট প্যান থাকে না, ম্যাপ থাকে, ম্যাপটা কি জানি দেখলাম। আর পিটিএফই হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন, পিটিএফই। তো এই যে এই ফাইবারগুলো থার্মাল প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। আবার ওই যে হুরাইরা বললো যে ওটা কি পাউডার বলে, ওটা এবিসি পাউডার, হ্যাঁ এবিসিই পাউডার, ফুল ফর্ম কি? এটা মনে একটা ব্র্যান্ডের নাম, এটা এখানে এক্সপ্লেন করা নেই। আচ্ছা, তাহলে আজকে এতটুকু থাকলো। সানজিদা, এটা বন্ধ করো।